আচ্ছা, তো আমাদের জীবাশ্ম অধ্যায়, এটা মূলত জীবাশ্ম নাম দিয়ে দিছে, বাট এইখানে আমাদের পড়াশোনা হচ্ছে জৈব যৌগ নিয়ে। তো জৈব যৌগ আমাদের এসএসসি তে তো হালকা পাতলা আছে। আর আমাদের জৈব যৌগের পুরোটাই মানে অনেক অনেক বড় একটা পার্ট আমাদের এইচএসসি তে আছে। তো ওইটা ওইটা ভালোভাবে পারার জন্য আমাদের এসএসসি থেকে একটু ভালো মতো পড়ে আসা লাগবে। তো এইখানে এই যতটুকু আছে ততটুকু আমরা পড়বো। আর তো শুরুতে আমাদের চ্যাপ্টারের নামই যেহেতু জীবাশ্ম, তো জীবাশ্ম এই জিনিসটা কি সেটা আগে জানা লাগবে। তো এইখানে দেখ, আমাদের বহু প্রাচীন কালের যে উদ্ভিদ, তো এইখানে আমাদের জীবাশ্মর এই এই যতটুকু পার্ট আছে এইখানে আহ, মানে এখানে বুঝে পড়ার তেমন কিছু নাই আর কি। সো এইগুলা বইয়ের পেজ থেকেই তোকে পড়াবো। আর আমাদের মেইন জৈব যৌগ যেখান থেকে শুরু, ওইগুলো আমরা হাতে লিখেই পড়বো, কারণ ওইগুলাতে অনেক কিছু বোঝার জিনিস আছে। তো আমাদের জীবাশ্মের সংজ্ঞাটা এখান থেকে বই থেকে আমাদের যেটা আছে, যে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ আমাদের মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। তো এইগুলার মাধ্যমেই আমাদের এই যে আগে যে ডাইনোসর ছিল আমরা শুনি, তারপর আরো অনেক প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলোর সন্ধান এখন আমরা যে পাইতেছি, এগুলো মূলত জীবাশ্মের মাধ্যমেই। তাদের মৃত কঙ্কাল বা তাদের জীবদেহের কোনো অংশ হয়তো মাটির নিচে রয়ে গেছে, এগুলা মাটি খনন করার সময় বা অন্য কোনো কাজ করার সময় এগুলা পাওয়া গেছে। পরে এইখান থেকে যে ওই জীবাশ্মটা বা ওই মৃত কঙ্কালটার বয়স কত, বা ওইটা 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 কত বছর পুরনো, এগুলা আমরা জীবাশ্ম থেকেই মূলত সায়েন্টিস্টরা বের করতে পারে আর কি। তো এই জিনিসটা হচ্ছে জীবাশ্ম, এই যে শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। তো এইগুলা থেকেই মূলত আমাদের যেগুলা প্রাণী অলরেডি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এইগুলা আমাদের কোন যুগে ছিল বা কত হাজার বছর আগে ছিল, বা তাদের শারীরিক গঠনটা কি ছিল, এগুলা আমাদের এই কঙ্কালের মাধ্যমে নির্ণয় করা হয়, বা জীবাশ্মের মাধ্যমে মূলত নির্ণয় করা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, সেগুলো আমাদের জীবাশ্ম রূপে মাটির নিচে পাওয়া যায়। তাহলে এই তিনটা জিনিস তোর পরীক্ষাতে আসতে পারে, যে নিচের কোনগুলো জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, মানে বহুপদী প্রশ্নে এই তিনটা জিনিস আসতে পারে। 1 নম্বর অপশনে কয়লা, 2 নম্বর অপশনে প্রাকৃতিক গ্যাস, 3 নম্বর অপশনে পেট্রোলিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে যদি এরকম প্রশ্ন আসে? 1, 2, 3। তো এগুলা জিনিস এখানে যেগুলা দাগাই দিচ্ছি এগুলা। তাই এই যে আমাদের কয়লা, প্রাকৃতিক গ্যাস, আমাদের তো এগুলো তো মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাই এগুলোকে আমাদের জীবাশ্ম জ্বালানি বলা হয়। তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানি এই তিনটার নাম মুখস্থ রাখবে এমসিকিউ এর জন্য। আচ্ছা, এরপরে দেখি, শত শত মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র, যেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কট। আচ্ছা, ফাইটোপ্লাঙ্কট হচ্ছে আমাদের পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল। তো এই এইটা জাস্ট কি, জাস্ট এগুলা, তো পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল হচ্ছে ফাইটোপ্লাঙ্কট। আর জুওপ্লাঙ্কটন হচ্ছে আমাদের পানিতে বসবাসকারী এক ধরনের প্রাণী। আচ্ছা, জাস্ট এগুলো আমাদের মনে রাখলেই হবে। বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক বিপর্যয় এই ধরনের উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে যায়, সময়ের বিবর্তনে তার উপর আরো মাটি পড়ে। এই ধীরে ধীরে এগুলো মাটির গভীর থেকে গভীরে চলে যেতে থাকে, ফলে এর উপর চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে। বায়ুর অনুপস্থিতিতে এগুলোর ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে তাপ, চাপ, রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে ক্ষুদ্রতম উদ্ভিদ এবং প্রাণী, সকল ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। আহ বড় বড় উদ্ভিদ থেকে কয়লা, এই যে দেখ, তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর উদ্ভিদ, মানে সরি, আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর আমাদের উৎস হচ্ছে মূলত আমাদের এই যে জীবদেহ এবং আমাদের উদ্ভিদ দেহ, মানে যেগুলো আমাদের মারা গেছে বা মাটির নিচে চাপা পড়ে অনেক যুগ যুগ ধরে, যেগুলো চাপা পড়েছে, অনেক পরিবর্তন ঘটার ফলে এগুলা আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোতে পরিণত হয়েছে। তো আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর উৎস হচ্ছে মূলত আমাদের এইগুলোই। তো এবং ফাইটোপ্লাঙ্ক এবং জুওপ্লাঙ্ক থেকে মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পেট্রোলিয়াম সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের কয়লা সৃষ্টি হয়েছে উদ্ভিদ থেকে, আর আমাদের পেট্রোলিয়াম, এগুলো আমাদের সৃষ্টি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং আমাদের মৃত প্রাণীর দেহাবশেষ থেকে। এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয়ে প্রাকৃতিক গ্যাসে
পরিণত হয়। তো আচ্ছা, তাই কোথাও কোথাও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস একসাথে পাওয়া যায়। বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্র, সো গ্যাস ক্ষেত্রটার নাম মনে রাখবি, এইটা আমাদের এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে আমাদের হরিপুর গ্যাস ক্ষেত্র। সো প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। এই আমাদের তাহলে জীবাশ্ম জ্বালানির মূল উৎস হচ্ছে জীবদেহ। সো জীবদেহ মানে উদ্ভিদ দেহ হইতে পারে, প্রাণী দেহ হইতে পারে। তাই এ সকল জ্বালানির মূল উপাদান কার্বন এবং কার্বনের যৌগ। তাহলে আমাদের জীবাশ্ম জ্বালানিগুলোর মূল উপাদান হচ্ছে কার্বন এবং কার্বনের যৌগ, এবং আমাদের সোর্স বা উৎস হচ্ছে জীবদেহ। এই এখানে এইগুলো আমাদের জাস্ট এমনিতে রিডিং পড়বি, আর যেগুলা লাইন দাগাই দিলাম এইগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে এমসিকিউ আসে, এবং তুই বোর্ড প্রশ্ন সলভ করলে বুঝতে পারবি টেস্ট পেপার যেটা আছে। সো প্রাকৃতিক গ্যাস, তাহলে আমরা তো দেখলাম যে আমাদের গ্যাস আমাদের এই কই থেকে সৃষ্টি হয়। গ্যাস আমাদের সৃষ্টি হয় যে আমাদের জীবাশ্ম জীবাশ্মগুলো থেকে। প্রথমে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম আরো বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি করে। তো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সো এটা অবশ্যই এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। সো আমাদের প্রাকৃতিক গ্যাসগুলোতে মিথেন থাকে 80%। এছাড়া ইথেন থাকে। সো মিথেন, ইথেন কি, এগুলো আমরা একটু পরে যখন আমরা জৈব যৌগতে যাব তখন দেখবো। সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন, এইগুলা কিন্তু সবগুলোই আমাদের অ্যালকেন যৌগ। সো এই যে এইখানে আমাদের যতগুলা নাম আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন, এগুলা সবগুলো আমাদের অ্যালকেন যৌগ। সো অ্যালকেন কি, এটা আমরা আজকে পড়বো। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে মিথেনের পরিমাণ 99.99%। এই দুইটা জিনিস আলাদাভাবে মনে রাখতে হবে। যে আমাদের যেটা সাধারণ মানে আমাদের পুরো পৃথিবী জুড়ে যে প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করা হয় ওইটাতে মিথেন হচ্ছে 80%, মানে সাধারণ প্রাকৃতিক গ্যাসে। তবে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া গেছে ওইটাতে হচ্ছে 99% মিথেন। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো দেখবি এমসিকিউ তে আছে অহরহ। এইখানে আমাদের বোঝার মতো কিছু নাই। আচ্ছা, পরে আমাদের কি আছে, পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের উপাদান সমূহ এবং তাদের পৃথকীকরণ। এই যে আমাদের এইটা মনে রাখা লাগবে না, এই চিত্র কোথাও লাগেও না, জাস্ট এইখানে আমাদের এই যে এইখানে মানে পেট্রোলিয়াম তো আহ, মূলত বিশুদ্ধ না আর কি, এখানে অনেক উপাদান থাকে। তো এই উপাদানগুলার আমাদের পৃথকীকরণের জন্য তাদের যেহেতু এইখানে উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাদের স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে এই এই চিত্রটা আমাদের দেয়া হয়েছে। তো এই তাদের ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়। জাস্ট এগুলা এখানে মনে রাখলেই চলবে। সো পেট্রোলিয়াম সাধারণত 5,000 ফুট বা তার চেয়েও গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো আমরা তো একটু আগে দেখলাম যে পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। আচ্ছা, পেট্রোলিয়াম ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে। এই অপরিশোধিত তেলে আমাদের অস্বচ্ছ এবং এখানে সালফার থাকে জন্য এটা মাঝে মাঝে আমাদের দুর্গন্ধযুক্ত হয়। সো পেট্রোলিয়াম হচ্ছে মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এইটা মনে রাখা লাগবে যে পেট্রোলিয়াম হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই পেট্রোলিয়াম আমাদের কোন পদ্ধতিতে পৃথক করা হয়? পেট্রোলিয়াম আমাদের আংশিক পাতন পদ্ধতিতে কিসের উপর ভিত্তি করে? সো আংশিক পাতনে মনে রাখা লাগবে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সো পেট্রোলিয়াম যেহেতু আমাদের বিশুদ্ধ না, সো একটা জিনিস আমাদের ভেজাল যুক্ত হলে সেইখানে তো আমাদের অনেক অন্যান্য উপাদান থাকে। তো এইসব অন্যান্য যেগুলো উপাদান আছে এগুলা আমরা এই যে আংশিক পাতন পদ্ধতিতে তাদের ওই যে ভিন্ন ভিন্ন উপাদানগুলার স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আমরা এগুলাকে আলাদা করতে পারি। সো এইখানে আমাদের যে চিত্রটা আছে এইখানে আমাদের বিভিন্ন উপাদানের স্ফুটনাঙ্ক দেয়া আছে। আচ্ছা, তো আমাদের এই পেজটা অত বেশি লাগবে না, আমরা ডিরেক্ট উপাদানগুলোতে চলে যাই। সো আমাদের আমাদের প্রথমটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এই পেজটা একদম ছোটস্থ রাখতে হবে। এখানে বোঝার মতো কিছু নেই, পুরোটাই মুখস্থ। সো আমাদের প্রথমটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এই অংশের স্ফুটনাঙ্ক আছে, আমি
এ- এ- এইখানে দাগাই দিলে সবগুলো লাইনই দাগাই দেওয়া লাগে। সো এই পেজটা হচ্ছে পুরোটাই মুখস্থ করা লাগবে, এইখানে দাগাই দেওয়ার মতো কিছু নাই। ওই তো বললাম যে এইখানে দাগাই দিলে আমাদের পুরো পেজটাই দাগাই দেওয়া লাগে, তো ওটা করার দরকার নাই। সো দেখ, এইখানে আমাদের সবগুলোর ক্ষেত্রেই তাদের স্ফুটনাঙ্ক দেয়া আছে। আমি একবার বলি, তাদের স্ফুটনাঙ্ক দেয়া আছে। তাদের যে হাইড্রোকার্বন সমূহ, পেট্রোলিয়াম তো আমরা পড়লাম যে হাইড্রোকার্বনের মিশ্রণ। সো হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। সো কোনটাতে আমাদের কতটা করে কার্বন থাকবে এটা আমাদের দেয়া আছে, কার্বন সংখ্যা দেয়া আছে। এবং আমাদের যে পেট্রোলিয়ামের যে মিশ্রণটা, ওই মিশ্রণে আমাদের শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। আচ্ছা, এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা যে রান্নার কাজে বাসা বাড়িতে যেই সব গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এইটা মনে রাখতে হবে ফুল ফর্মটা। তাহলে আমাদের এলপিজি ব্যবহার করা হয় রান্নার কাজে এবং তাপ উৎপাদনের কাজে। সো এগুলো মনে রাখতে হবে। এরপরে আছে পেট্রোল, এইখানে স্ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা এবং এইখানে এই যে পেট্রোলিয়ামের এই, তাহলে আমাদের এই উপাদানটা আমাদের কত পার্সেন্ট করে থাকে। পেট্রোলের আরেক নাম হচ্ছে গ্যাসোলিন। সো পেট্রোল আমাদের কই ব্যবহার করা হয়, আমরা যে বাইক চালাই, তারপর অন্যান্য যেগুলো গাড়ি চালাই, এইগুলাতে তো আমাদের ইঞ্জিন চালানোর জন্য তো পেট্রোল ব্যবহার করা হয়। এরপরে ন্যাপথা, সেম জিনিস। এরপরে কেরোসিন, এরপর ডিজেল, এরপরে হচ্ছে প্যারাফিন, মোম। এই সেম জিনিসগুলো মনে রাখবি, স্ফুটনাঙ্ক, কতটা করে কার্বন আছে, কত পার্সেন্ট করে আছে, এগুলো মুখস্থ করে একটা খাতায় হচ্ছে যে সিরিয়াল করে রেখে রাখবি, তখন ভালোভাবে মনে থাকবে আর কি। আচ্ছা, এরপরে আছে আমাদের পিস। তো পিস হচ্ছে যে, পিস কি, পিস হচ্ছে আমাদের এই যে আমাদের রাস্তা তৈরি করার কাজে আমরা এই যেটা দেখি ওইটাই হচ্ছে পিস। তো পিসের স্ফুটনাঙ্ক, কার্বন সংখ্যা এবং কি কাজে ব্যবহার করা হয়, এগুলা সবগুলার ক্ষেত্রেই একদম ফাড়া মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই পেজ থেকে একটা না একটা এমসিকিউ আসবেই, এই পেজ থেকে অনেকগুলো এমসিকিউ আছে, মিস যাবে না। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের হচ্ছে যে মুখস্থ। এখন আমাদের এই যে আমাদের যেটা মেইন টপিক, হাইড্রোকার্বন বা এখান থেকে মূলত আমাদের জৈব যৌগের শুরু। তো এটা আমরা এখন শুরু করব। সো আগে আমাদের যে অল্প কয়েকটা পেজ আছে এগুলা রিডিং করবি, আর যেগুলো দাগাই দিলাম মুখস্থ করতে বললাম ওইগুলো জাস্ট মুখস্থ করবি। আচ্ছা, তো হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হচ্ছে যে শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলে। আচ্ছা, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন নিয়ে আমাদের যেগুলা যৌগ গঠিত সেইগুলাকে হাইড্রোকার্বন বলে। তো মানে একটা যৌগে যদি হাইড্রোজেনও থাকে, কার্বনও থাকে এবং অন্যান্য উপাদানও থাকে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু হাইড্রোকার্বন বলা যাবে না। যেমন আমরা জানি আমাদের কার্বনিক অ্যাসিডের সংখ্যা কি, H2CO3, এখানে হাইড্রোজেন আছে, এখানে কার্বন আছে, কিন্তু এইটা তো আমাদের হাইড্রোকার্বন হবে না, কারণ এইখানে আমাদের অন্যান্য উপাদানগুলোও আছে। তো এইখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকতে হবে এবং কার্বন থাকতে হবে, অন্য কোনো উপাদান থাকা যাবে না। অন্য কোনো উপাদান থাকলে সেটা আমাদের হাইড্রোকার্বন হবে না, সেটা অন্য কোনো যৌগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে তাহলে আমাদের হাইড্রোকার্বন কি, এটা হাইড্রোকার্বন হবে না। তাহলে আমাদের হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে আমাদের গঠিত যৌগসমূহ, যেমন CH4, এটার নাম হচ্ছে মিথেন। সো এটার নাম কিভাবে মিথেন আমরা দেখব। আচ্ছা, তো এটার নাম হচ্ছে আমাদের মিথেন, তারপরে ইথেন আছে C2H6, তারপরে বেনজিন আছে, আরো আরো অনেক কিছু আছে। এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যৌগ থাকবে না। তো হাইড্রোকার্বন মূলত হচ্ছে আমাদের 2 প্রকার। হাইড্রোকার্বন হলো 2 প্রকার। একটা হচ্ছে আমাদের এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এক নাম্বারে হচ্ছে এলিফ্যাটিক।
আর আমাদের 2 নম্বরে হচ্ছে অ্যারোমেটিক। তো একটা হচ্ছে আমাদের এলিফিটিক আর একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক। তো এলিফিটিক হাইড্রো তো আমাদের এই এলিফিটিক শব্দটার অর্থ হচ্ছে চর্বি জাত। মানে চর্বি জাত বলতে কি বোঝায়, যেগুলো আমাদের চর্বি থেকে পাওয়া যায় সেগুলোকেই বলে চর্বি জাত। তো আমাদের এই শ্রেণীর যেগুলো হাইড্রোকার্বন আছে এলিফিটিক শ্রেণীর, এগুলো আমাদের প্রাথমিকভাবে মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া মানে যাইতো আগে, এই জন্য এগুলোকে আমাদের এলিফিটিক নাম দেওয়া হয়েছে আর কি। তো এগুলো আমাদের শুরুতে এগুলা প্রাণীর চর্বি থেকে পাওয়া যাইতো। এগুলো ছোটখাটো জিনিসও মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। সো এটা আমাদের প্রাণীর চর্বি থেকে পাওয়া যাইতো জন্য এর নাম হয়েছে আমাদের এলিফিটিক। আচ্ছা, তো এলিফিটিক হাইড্রোকার্বন আমাদের 2 ধরনের হয়, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। সো আমাদের এলিফিটিক হাইড্রোকার্বনও 2 ধরনের। তারা এটা লিখি আগে। তো আমাদের এলিফিটিক হাইড্রোকার্বনও 2 ধরনের, এলিফিটিক, আচ্ছা এটা শর্টকাট করে লেখার কোনো উপায় আছে হাইড্রোকার্বন, নাহলে বারবার একই শব্দ বারবার লেখা লাগতেছে। আচ্ছা এরপরে এটাকে এইচসি দ্বারা লিখবো, হাইড্রো কার্বন। সো এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার। আচ্ছা আমি আবার বলি, এরপরে এই যে এটাকে ডিরেক্ট এইচসি দ্বারা লিখবো, না হলে বারবার হাইড্রোকার্বন লেখা অনেক অনেক ঝামেলা, আবার ওই মানে লেখা লিখতে অনেক সময় চলে যাবে। এটা হচ্ছে হাইড্রোকার্বন এইচসি। আচ্ছা তাহলে একটা আছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা আছে আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনে একটু একটু পরে যাই। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে 2 প্রান্তের কার্বন 2টি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আচ্ছা তাহলে যে সকল হাইড্রোকার্বনে, আমি আবার বলি হাইড্রোকার্বনকে এইচসি দ্বারা লিখবো, তুই এটাকে বাংলাতে হাইড্রোকার্বনই লিখিস। তাহলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন 2 মুক্ত অবস্থায় থাকে, 2 প্রান্তের কার্বন 2 মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলবো, তাদেরকে কি বলে, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে তাদেরকে, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আচ্ছা, তো এইখানে আমরা যখন তাহলে আমাদের 2 প্রান্তের কার্বন 2, তো আমাদের আমাদের এই মিথেনও একটা হাইড্রোকার্বন, বাট এইখানে তো কার্বন একটাই। তো আমরা যদি দুইটা দুইটা কার্বন নিয়ে যদি লিখি, আচ্ছা তুই এগুলো আমরা এখানে এখানে কিভাবে লিখবো এইটা আমরা যখন অ্যালকেন পড়বো তখনই বুঝতে পারবো। তো ইথেন হচ্ছে আমাদের C2H6, এটা হচ্ছে ইথেনের সংকেত। তো এটা এর কিভাবে আসলো এটা আমরা একটু পরে দেখি, বাট বইয়ে এইভাবেই দিয়ে দিছে, এটা শিখানোর আগেই বইয়ে এটা দিয়ে দিছে, বুঝলাম না। সো মিথেন ইথেন কি, এগুলো যদি কেউ না জানে তাহলে আগেই তো এই জিনিসটা পড়ানো তো ঝামেলা। আচ্ছা দেখ, আমরা এখন এইটা এখন পরেই পড়বো। সো ইথেনকে আমাদের এইভাবে লেখা যায় যে CH3 সিঙ্গেল বন্ড CH3। সো এটা হচ্ছে আমাদের মিথেন। এরপরে বিউটেন নামে একটা আমাদের যৌগ আছে। সো বিউটেন হচ্ছে যে আমাদের C4, C4H10। সো আমাদের এইটাকে লেখা হয় CH3 CH2 CH2 CH3। দেখ এই কার্বন, এই যে 2 প্রান্তের আমাদের যে যে কার্বন 2টা আছে এরা মুক্ত, এদের মধ্যে কোনো ধরনের বন্ধন বা কোনো ধরনের মানে চাকরিক কোনো সম্পর্ক নাই। চাকরিক সম্পর্ক বলতে একটার সাথে আরেকটা কোনোভাবে যুক্ত না। এই ধরনের আমাদের যৌগগুলাকে বা হাইড্রোকার্বন গুলাকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো এইখানে আমাদের আবার আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে
সে যদি ইথিন হয়, সো ইথিন হচ্ছে আমাদের অ্যালকিন শ্রেণীর, অ্যালকিন শ্রেণীকে এটা আমরা দেখবো। সো ইথিনের সংকেত হচ্ছে C2H4। আমাদের এটাকে এইভাবে লেখা হয় CH2 ডাবল বন্ড CH2। তো এগুলা এখনই নাও বুঝতে মানে না বুঝতে পারিস বলতে এগুলো না বোঝারই কথা। আমরা যখন অ্যালকেন যখন পড়বো ভালোভাবে, তখন আমরা এটা ভালোভাবে দেখবো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আচ্ছা দাঁড়া একটু দেখি তোর বইয়ে এটা কিভাবে দেওয়া। প্রথমে মুক্ত শিকল, তারপরে বদ্ধ শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এরপরে হচ্ছে আমাদের বদ্ধ শিকল, অ্যারোমেটিক, অ্যারোমেটিকের পরে অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন, অ্যালকেন পড়ানোর পরে আমরা যদি এটা পড়ি। আচ্ছা দেখ, আমাদের তোকে একটা জিনিস এমনিতে পড়ায় আসি, হ্যাঁ, এটা 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 একটু আইডিয়া থাকলে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবি। তবে আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলসে পড়বো। আমাদের হাইড্রোকার্বন তো অনেক অনেক ধরনের হইতে পারে, তবে আমাদের এই জিনিসটা মানে হাইড্রোকার্বনের প্রকারভেদ গুলো পড়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের শুরুতে লাগবে অ্যালকেন। আমাদের শুরুতে লাগবে হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেনের আমাদের সাধারণ সংকেত হচ্ছে, তো অ্যালকেনের আমাদের সাধারণ সংকেত হলো CnH2n+2। এইটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা দাঁড়া, তোদের বই একটা ছক আছে, ছকটা কোথায়? ছকটা, ছকটা দ্বারা, আচ্ছা ছকটা আমি নিয়ে আসি নাই। আচ্ছা যাই হোক, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে 1। তবে আমরা এখানে এখানে আমাদের কার্বন সংখ্যা অনেক হইতে পারে, তবে আমাদের এসএসসির বইতে এখানে কার্বন সংখ্যা, আমরা কার্বন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত পড়বো, যে এখানে আমাদের কার্বন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত হইতে পারে। আচ্ছা, তো আমাদের যদি কার্বন সংখ্যা যদি একটা হয়, তাহলে হচ্ছে যে মিথ। কার্বন সংখ্যা দুইটা হলে ইথ। এইটা এইটা মনে রাখতে হবে, এটা সবার ক্ষেত্রেই হবে, মানে আমাদের অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা মনে রাখবি যে কার্বন সংখ্যা 3 হলে প্রোপ, কার্বন সংখ্যা 4 হলে বিউট, কার্বন সংখ্যা 5টা হলে পেন, কার্বন সংখ্যা 6টা হলে হেক্স। আচ্ছা, কার্বন সংখ্যা 7টা হলে এটা হচ্ছে হেপ, হেপ। কার্বন সংখ্যা 8টা হইলে অক, অ কয় ট। কার্বন সংখ্যা 9টা হলে নন, কার্বন সংখ্যা আমাদের 10টা হলে ডেক। এই জিনিসটা মনে রাখতে হবে। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এই এই যে এই সিরিয়ালটা মনে রাখবি। এখন দেখ, এখন আমাদের অ্যালকিনের নামকরণে হচ্ছে যে আমাদের অ্যালকেনের নামকরণে এই যে জাস্ট সবার শেষে এন বসবে, সবার শেষে আমাদের কি বসবে? এন, এই শব্দটা বসবে। আচ্ছা, এবং আমাদের অ্যালকেনে কার্বন, কার্বন একক বন্ধন থাকে সব সময়। সো এটা আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আচ্ছা, এর আগে বলে নেই, আমাদের কার্বনের হাত হচ্ছে 4টা।
কার্বনের হাত হচ্ছে 4টা। কার্বনের হাত বা বন্ধন সে সর্বোচ্চ 4টা করতে পারবে। কার্বনের হাত 4টা। এইটা মানে বোঝায় যে কার্বন 4টা মৌলের সাথে বা যৌগের সাথে একসাথেই যুক্ত হতে পারে, বা কার্বন আমাদের 4টা বন্ধন সৃষ্টি করতে পারে একসাথে। এবং আমাদের দেখ, কার্বন এবং কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ধন সবসময় থাকবে অ্যালকেনের জন্য, এবং আমাদের অ্যালকিনের জন্য এবং অ্যালকাইনের জন্য ভিন্ন ভিন্ন হবে, এগুলো আমরা পরে দেখব। আচ্ছা, এই জিনিসটা যদি তুই মনে রাখিস। এখন দেখ, তাহলে আমাদের সাধারণ সংকেত এইটা, তো সাধারণ সংকেত দিয়ে আমরা সবকিছু লিখবো। আচ্ছা দেখ, এইখানে কার্বনের সংখ্যা যদি 1 হয়, কার্বনের সংখ্যা যখন 1 হবে, তখন আমাদের যৌগটা এখানে কি হবে দেখ, C1 মানে n এর মান 1, H2n, তাহলে 2 × 1 মানে 2 + 2 মানে 4। তার মানে আমরা এটাকে সমান কি লিখতে পারি, CH4। কার্বন সংখ্যা 1 হলে এইখানে আমাদের কি হবে, মিথ। সো এর নাম কি, মিথ। আর এইখানে যেহেতু আমরা অ্যালকেনের জন্য লিখতেছি, কারণ এই সাধারণ সংকেতটা কার, সাধারণ সংকেতটা অ্যালকেনের, আমরা তো এখানে অ্যালকেন কি ফলো করতেছি, তো এর শেষে কি যুক্ত হবে, এন। তাহলে আমাদের এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম হবে মিথেন। সো এইটা যে একটা অ্যালকেন যৌগ, এইটা তোর সাধারণ সংকেত দিয়ে বুঝতে হবে যে এটা একটা অ্যালকেন যৌগ। কারণ কার্বন সংখ্যা 1 হলে আমাদের এইচ এর সংখ্যা যদি 4 হয়, এটা কেবলমাত্র অ্যালকেনের ক্ষেত্রেই সম্ভব, মানে অ্যালকেনের সাধারণ সংকেতটা দিয়েই সম্ভব। আমরা যখন অ্যালকিন পড়বো বা অ্যালকাইন পড়বো, তখন দেখবি এটা সম্ভব হবে না যে কার্বন সংখ্যা 1টা হলে হাইড্রোজেন সংখ্যা কখনো 4টা হয় না, ভিন্ন কিছু হবে। আচ্ছা, তো এরপরে আমাদের যদি কার্বন সংখ্যা 2টা হয়, তুই এখানে হিসাব করে দেখ, এইটা হবে C2, 2 × 2 = 4 আর 2 = 6, C2H6। এর আমাদের নাম কি হবে, ইথ প্লাস এন, এর নাম হবে আমাদের ইথেন। আচ্ছা, তো আমি যে একটু আগে বললাম যে অ্যালকেনে আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকে, সো আমাদের এই যৌগটা আঁকতে হবে। এখানে কার্বন এবং কার্বনের মধ্যে আগে একটা বন্ধন দিতে হবে। সে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন এবং কার্বনের মধ্যে কোন বন্ধন থাকে, একক বন্ধন। সো এই যে আমরা একক বন্ধন দিয়ে দিলাম। এরপরে আমি যে বললাম কার্বনের কয়টা করে হাত, 4টা করে। এইখানেও এই কার্বনটা, বাম দিকের কার্বনটা একটা হাত পেয়ে গেছে, ডান দিকের কার্বনটাও একটা হাত পেয়ে গেছে। তো এর এখন বাকি 4টা হাত পূর্ণ করতে হবে, 1টা 2টা 3টা 4টা, তাহলে এই কার্বনের 4টা হয়ে গেল। এই যে আমাদের ডান দিকের কার্বনের একটা আছে, এর এখন আমরা 4টা দিয়ে দিব, তাহলে এরও 4টা হয়ে গেল, এরও 4টা হয়ে গেল। এখন এই হাতগুলাতে হাইড্রোজেন এসে বসবে, 1 2 3 4 5 6। দেখ এখানে হিসাব করে দেখ, 2টা কার্বন 6টা হাইড্রোজেন, তার মানে এটা আমাদের কার সংকেত, ইথেনের সংকেত। আচ্ছা, এরপরে আমরা যদি বাকিগুলা যদি আমরা যদি শিখি, তাহলে দেখ কার্বন সংখ্যা যদি 3 হয়, কার্বন সংখ্যা 3 হলে এটা কি হবে, 3 × 2 = 6 + 2 = 8। এটা আমাদের কি, কার্বন সংখ্যা 3টা হইলে কি হয়, প্রোপ প্লাস এন, এটা কি হবে, প্রোপেন। আচ্ছা, তাহলে এবং আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, CH3। দেখ প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, তারপরে এই যে এইখানে যে বন্ধনটা দিলাম, এটা হচ্ছে এই যে এই বন্ধনটা, কার্বন কার্বনের মধ্যে যে বন্ধনটা আছে। আবার এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, CH3। মানে এইটা আমাদের মূলত লেখা হয় এইভাবে যে H3C, এই কার্বন কার্বন বন্ধন, আবার CH3। সো এটাকে আমরা H3 না লিখে CH3 লিখি আর কি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমাদের এইখানে দেখ, তাহলে এইখানে আমাদের কি হবে, আমরা যদি এইটা আঁকি, তাহলে এর নাম তো বুঝতে পারছিস, কার্বন। এখানে আমাদের কয়টা কার্বন, 3টা, তাহলে 3টাকে এইভাবে একক বন্ধন দ্বারা যুক্ত করতে হবে। এখন আমাদের সবচেয়ে বাম দিকেরটা একটা হাত পাইছে আর 2টা হাত দেয়া লাগবে। এই যে মধ্যেরটা আমাদের কয়টা হাত পাইছে, 2টা, তাহলে এর আর 2টা দিলাম, তাহলে এরও হলো 4টা। এখন একে 3টা দেয়া লাগবে এক্সট্রা। তাহলে এখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, মানে হাতগুলাতে হাইড্রোজেন দিয়ে দিবে, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন।
এখানে হিসাব করে দেখ, কার্বন 3টা, হাইড্রোজেন আছে 8টা। সো এইটাকে আমাদের, তাহলে বাম দিকের কার্বনটা হচ্ছে আমাদের কি, বাম দিকের কার্বনটা হচ্ছে H3C। এরপরে এই যে আমাদের মাঝখানের যে বন্ধনটা, এরপরে কি আছে, CH2। দেখ, আমাদের মাঝখানের কার্বনটায় 2টা হাইড্রোজেন আছে, তাহলে CH2। এরপরে ডান দিকে সবটাই CH3। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো, এবং আমরা বন্ধন দ্বারা এইভাবে লিখতে পারবো, এবং আমাদের সংকেত হচ্ছে এইটা, এবং নামও আমরা লিখতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি বাকিগুলো লিখে দেই, C = 4 হলে আমাদের কি হবে, বিউটের সাথে কি হবে, বিউ 10। এটা আমাদের কি হবে, C4। হিসাব করে দেখ, H10। এরপরে কার্বন 5 হলে আমাদের কি, পেন্টের সাথে N যোগ করলে হবে পেন্টেন। এটা কি আমাদের C5H12। এবং এই যে এইগুলাকেও তুই একবার এই যে বন্ধনের আকারে লিখবি, এইভাবে লিখবি, আর একবার এইভাবে লিখবি, তুই নিজে নিজে এগুলা এখন লিখতে পারবি। আচ্ছা, এরপরে আমাদের C6 কি হবে, C6 হবে আমাদের হেক্সেন, কারণ হেক্সের সাথে এন যোগ করলে এখানে হবে হেক্সেন। এইখানে হবে C6H14। এরপরে কার্বন 7টা হলে আমাদের কি হবে, কার্বন 7টা হলে আমাদের এখানে হবে হেপটেন। হেপটেন কি, C7H16। এরপরে কার্বন 8টা হইলে আমাদের এখানে কি হবে, অকটেন। সো অক্টের সাথে এন যোগ করলে কি হবে, অকটেন। সো অকটেন, এইটা কি হবে, 8 × 2 = 16, আর 2 = 18। এরপরে C9, এইটা হচ্ছে আমাদের ননের সাথে এন যোগ করলে ননেন, 9 × 2 = 18, আর 2 = 20। এরপরে 10 হলে এটা কি, 10 হলে এটা হচ্ছে ডেকিন। সো এটা হবে আমাদের 10 হলে 10 × 2 = 20, আর 2 = 22। এবং এইগুলাকে সবগুলাকে ভাঙায় লেখা শিখতে হবে এইভাবে। আচ্ছা, আমি যদি বিউটেনেরটা লিখে দেই, তাহলে তুই এটাকে ভাঙায় দেখবি, এটা হবে এইরকম মানে এইটা লেখার জন্য আগে ওই যে বন্ধনেরটা লিখতে হবে, মানে এই যে এই জিনিসটা আগে লিখতে হবে, তারপরে এই লাইনটা লিখতে পারবি তুই ভালোভাবে। আচ্ছা, এরপরে আমি তোকে যদি আর আর 2-1টা যদি দেখাই দেই, তাহলে তুই এরপরে গুলা তুই নিজেই লিখবি, কারণ এইগুলা লেখা শিখতে হবে। দেখ, আমি যদি পেন্টেনের ক্ষেত্রে যদি লিখি, সো পেন্টেন কত, পেন্টেন হচ্ছে 5 হইলে, সো মানে এটা হচ্ছে C5H12। 5 × 10, আর 2 = 12। আচ্ছা, তো এখন আমাদের 5টা কার্বনকে একক বন্ধন দিয়ে লিখতে হবে, 1 2 3 4 5। আচ্ছা, এখন এখানে হাতগুলো পূর্ণ কর, এর আছে 1টা, একে দিলাম 3টা, এর আছে 2টা, 2টা দিলাম, এরও 2টা আছে, 2টা দিলাম, এরও 2টা আছে, 2টা দিলাম, এর 1টা আছে, একে 3টা দিলাম। তো এইখানে আমাদের বাকিগুলাতে আমাদের শুধুমাত্র কি বসবে, হাইড্রোজেন বসবে। তাহলে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। আচ্ছা, তো আমাদের এখানে তাহলে সংকেতটা কি হবে, বাম দিকেরটা CH3, তারপরেরটা CH2, তারপরেরটা CH2, তারপরেরটা CH2, হ্যাঁ, তারপরেরটা CH3। আচ্ছা, এটা যদি লিখতে পারিস, এবং এটা আমাদের মনে রাখার একটা টেকনিক আছে, যে আমাদের প্রথমটা এবং শেষেরটা অলওয়েজ CH3 হবে অ্যালকেনের জন্য, আর মাঝখানের গুলো হবে CH2। যেমন আমি যদি তোকে লিখতে বলি অকটেন, তো অকটেনে আমাদের কার্বন সংখ্যা কয়টা, 8টা। এখন তোকে যদি এই লাইনটা ডিরেক্ট লিখতে বলে, তো আমাদের একদম শুরুরটা CH3, তারপরে মাঝখানে সবগুলা CH2। তাহলে কার্বন 3টা, 4টা, 5টা, 6টা, 7, এবং 8 নম্বরটা মানে শেষেরটা হবে গিয়ে CH3। সো এইটা হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক। তাহলে অ্যালকেন নিয়ে আশা করি মানে অ্যালকেন কিভাবে লিখতে হয়, অ্যালকেনের নামগুলো আমাদের কিভাবে আসলো, এগুলো আশা করি বুঝছিস। এবং এরপরে আমরা অ্যালকেনের প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়াগুলো পরে পড়বো, মানে আমাদের এই যে প্রকারভেদটা বোঝার জন্য এগুলা আমাদের লাগতেছে আর কি। তো আমরা এগুলো পড়লাম, এরপরে আমরা যদি অ্যালকিনের জন্য যদি আমরা পড়ি, এরপরে হচ্ছে আমাদের অ্যালকিন।
আচ্ছা, অ্যালকিনের আমাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এবং এর নামের শেষে আমাদের ইন যোগ হয়। এর নামের শেষে আমাদের কি যোগ হবে? ইন যোগ হয়। আচ্ছা, এর নামের শেষে ইন যোগ হয় এবং আমাদের এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আচ্ছা, এখানে দ্বিবন্ধন থাকে বলতে সবার সাথে যে সবার দ্বিবন্ধন থাকবে তা না, মানে একটা শুধুমাত্র এখানে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। তাহলে অ্যালকিন হচ্ছে আমাদের মানে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাদেরকে আমরা অ্যালকিন বলে। যখন আমরা অ্যালকিন আরো ভালোভাবে পড়বো, অ্যালকিনের বিস্তারিত কিন্তু আছে, তো এগুলো আমরা জাস্ট পড়তেছি এই যে আমাদের প্রকারভেদ গুলো বোঝার জন্য, সো আমরা আরো বিস্তারিত পড়বো। আচ্ছা, তো অ্যালকিনের নামের শেষে আমাদের ইন যোগ হয়, আর অ্যালকিনের ছিল আমাদের কত? এন। আচ্ছা, তাহলে দেখ এইখানে, এবং আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে আমাদের এক কার্বন বিশিষ্ট অ্যালকিন অ্যালকিন থাকে না। এটা আমাদের এটা জানতে হবে যে এক কার্বন বিশিষ্ট অ্যালকিন নেই। সো এটা আমাদের দুই কার্বন থেকেই মূলত শুরু হয়। তো অ্যালকিন হচ্ছে আমাদের দুই কার্বন থেকেই শুরু হয়। আচ্ছা, তাহলে আমাদের দুই নাম্বার কার্বন আমাদের দুইটা হলে সেটাকে আমরা কি বলি? ইথ। আর যেহেতু অ্যালকিনের সাধারণ সংকেত, তাহলে দুইটা কার্বন হলে এটা কি হবে? C2, 2 × 2 = 4। সো এটা যে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত, এটা আমরা এই সংকেত থেকেই বোঝা লাগবে। C2H4, এটা কি অ্যালকেন হবে? অ্যালকেন হইলে কি হইতো? C2H6 হইতো, কিন্তু এটা তো আমাদের অ্যালকেন না। তাহলে আমরা সংকেত দেখেই বুঝতে পারবো যে এটা কোনটা সাধারণ সংকেত অনুসরণ করতেছে। এটা যৌগের সংকেত থেকেই বোঝা লাগবে। তো এটা হবে আমাদের অ্যালকিন। তো অ্যালকিন হলে এর নামটা আমাদের কি হবে? দুইটা কার্বন হলে ইথ, এবং এর শেষে ইন যোগ হয়ে হবে ইথিন। আচ্ছা, এইখানে আমাদের কি থাকবে? কার্বন কার্বনের মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন, মানে দুইটা বন্ধন থাকবে। আচ্ছা, তাহলে আমাদের উভয় কার্বন দুইটা করে হাত পেয়ে গেছে, তাহলে এর আর দুইটা করে আমরা দিব। তাহলে এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? দেখ, প্রথম কার্বন হচ্ছে H2C ডাবল বন্ড, দ্বিতীয় কার্বন হচ্ছে CH2, বা এটাকে আমাদের বইতে ডিরেক্ট CH2 ডাবল বন্ড CH2 দ্বারা লেখা হয়। আচ্ছা, এরপরে যদি আমাদের কার্বন সংখ্যা তিনটা হয়, আমরা সেটাকে কি বলি? দেখ, C3, তাহলে সাধারণ সংখ্যা অনুযায়ী কি হবে? H6, তাহলে তিনটা কার্বন হলে প্রোপ, এবং এর শেষে ইন যোগ হবে, তাহলে এটা হবে প্রোপিন। আচ্ছা, C3H6। এইখানে আমাদের এখানে যে তিনটা কার্বন তো থাকবে। So, এখন এই তিনটা কার্বনের সবার সাথে সবার দ্বিবন্ধন থাকবে না, এইখানে জাস্ট একটা দ্বিবন্ধন থাকবে আমাদের। সো এখন আমরা দ্বিবন্ধনটা এইখানেও দিতে পারি অথবা এইখানেও দিতে পারি, বাট আমাদের দ্বিবন্ধন দেয়া লাগবে এখানে একটা। এই জিনিসটা মাথায় রাখবে, এখানে দ্বিবন্ধন দেয়া লাগবে এক। সো যে আমাদের যেইখানে দ্বিবন্ধন দিবি না, সেইখানে আমাদের সিঙ্গেল বন্ডই মূলত বসবে। এইটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এর হাত বাকি আছে তিনটা। তাহলে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। এর দেখ, এর কয়টা হাত? একটা, দুইটা, তিনটা, তাহলে এ কেবলমাত্র একটা পাবে। আর এর যেহেতু দুইটা, এ পাবে দুইটা, তাহলে এইটা। তাহলে এখন এই যৌগটার আমাদের সংকেত কি হবে? দেখ, ডান দিকে H3C, মানে তিনটা হাইড্রোজেন একটা কার্বন, এইদিকে CH, এর সাথে এখন আমাদের কি বন্ড আছে? ডাবল বন্ড CH2। এইটা হচ্ছে আমাদের সংকেত। সো এইটা মাথায় রাখতে হবে যে সবার সাথে সবার দ্বিবন্ধন হবে না। এরপরে আমরা যদি কার্বন সংখ্যা যদি চারটা হয়, তাহলে এটা কি হবে? C4H8, আমাদের সাধারণ সংকেত অনুযায়ী এটা কি হবে? বিউটের সাথে ইন যোগ করলে হবে, এটা হবে বিউটিন। আচ্ছা,
এখন দেখ আমাদের এখানে চারটা, যেহেতু আমাদের চারটা কার্বন, চারটা আঁকতে হবে এবং আমরা একটা শুধুমাত্র ডাবল বন্ড দিব, বাকিগুলা সিঙ্গেল বন্ড। তো এ পাবে আমাদের তিনটা, এ পাবে দুইটা, এ পাবে একটা, এ পাবে দুইটা। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখন আমাদের এখানে সংকেতটা কি হবে? H3C বা CH3, যে কোনো একটা লিখতে পারিস। এইখানে হবে CH2, এইখানে হবে CH, এইখানে হবে ডাবল বন্ড CH2। তাহলে অ্যালকেনের সংকেতগুলো এখন এই বাকিগুলো লিখতে পারবি না, পেন্টেন। আচ্ছা দেখ, সো এখন তুই যদি এই যে আমাদের এই হাত দিয়ে বা বন্ধন দিয়ে এটা না এঁকে আমরা এখানে, এখন আমরা কিভাবে লিখতে পারবো? পেন্টেন কত হবে? C5H10। এটার নাম আমাদের কি হবে? পেন্ট, এর সাথে ইন, তার মানে এটা হবে আমাদের পেন্টিন। আচ্ছা, তো এইটা আমরা লিখবো যে আমাদের সর্ব বামে যেটা মানে প্রথমটা হবে CH3 এবং স- সবচেয়ে শেষেরটার সাথে দ্বিবন্ধন থাকবে। এইটা মনে রাখতে হবে যে সবচেয়ে শেষেরটার সাথে আমাদের দ্বিবন্ধন থাকবে। তাহলে দেখ আমরা এখানে কার্বন হবে কয়টা? পাঁচটা। তাহলে এইটা সিঙ্গেল বন্ড যাবে, এইটা সিঙ্গেল বন্ড যাবে, এইটা সিঙ্গেল বন্ড যাবে, চারটা। তাহলে শেষেরটার সাথে দ্বিবন্ধন দিয়ে আমরা পাঁচটা পূরণ করব। তাহলে দেখ এইখানে এর সাথে হাত আছে কয়টা? দুইটা। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন লিখে দিবি। এর সাথে হাত হাত আছে কয়টা? তিনটা। তাহলে এখানে একটা হাইড্রোজেন লিখে দিবি। এর সাথে হাত আছে কয়টা? দুইটা। এখানে CH2। মানে হাত, হাত ছয়টা বাকি, অতটা হাইড্রোজেন। কারণ আমার যতটা হাত বাকি থাকে অতটা তো হাইড্রোজেন এসে বসে হাতগুলাতে। তো আমাদের যতটা হাত বাকি থাকবে অতটা হাইড্রোজেন লিখে দেবো। এর ক্ষেত্রে কয়টা? দুইটা আছে, তাহলে দুইটা হাইড্রোজেন লিখে দেবো। এই যে আমাদের সংকেত। এরপরে আমরা যদি হেক্সিনের, সরি, হেক্সিন, তাহলে C6H12, তাহলে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের হেক্সিন। আচ্ছা, যদি আমাদের এটা হেক্সিন হয় তাহলে এখানে আমাদের কি হবে? দেখ আমরা সেম ভাবে এটাকে CH3 লিখবো শুরুটাতে, তারপরে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, সরি, এক দুই তিন চারটা কার্বন, পাঁচটা, এবং শেষেরটার সাথে আমাদের কি বসবে? ডাবল বন্ড। তাহলে এর হাত বাকি কয়টা? দুইটা। দুইটা হাইড্রোজেন দিয়ে দেবো। এর একটা বাকি, এর দুইটা, এর দুইটা, এর দুইটা। এই যে আমরা এইভাবে সংকেতগুলো লিখে ফেলতে পারবো সবার। এখন আশা করি অ্যালকিনের সংকেত বা অ্যালকিন আমরা কিভাবে শনাক্ত করতে পারবো, নামকরণ কি, সাধারণ সংকেত কি, এইগুলা বুঝতে পারবে। আচ্ছা, আমি আহ, এর বাকি পার্টটুকু অ্যালকাইনের আমাদের জিনিসপত্র এবং এর প্রকারভেদ এবং অ্যালকেনের যে আমাদের অন্যান্য পড়াশোনাগুলো আছে এগুলো আমি এখন কালকে দেবো। এখন অলমোস্ট 12:30 বাজে, so ঘুম ধরছে অনেক, সো আমি এগুলা এখন কালকে দিব।